তো ওয়েলকাম টু মাই চ্যানেল অয়ন ভাইবস ওয়্যার এভরি ভাইবস ইজ আ গুড ভাইবস। আচ্ছা, তো ইউরোর আমরা কিন্তু রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছি। যে কটা টিম কোয়ালিফাই করেছে, কাদের সাথে কাদের খেলা হবে সেটা একবার আপনারা দেখে নিন। দেন এইটা দেখার পরে এবার আলোচনায় আসি যে কোন ম্যাচটায় কি হতে চলেছে। একটা আমার প্রেডিকশান যে কে জিততে পারে কে জিততে পারে না। আচ্ছা, সেটা যদি সত্যি হয় তাহলে সেটা ভাঙিয়ে 4-5টা ভিডিও বানিয়ে দেবো। আর যদি সেটা না মেলে তাহলে তো আর ভিডিও বানাবো না, সেই ক্ষেত্রে আর বেশি করে। তো জোকস অ্যাপার্ট, বাট আমি একটা প্রেডিক্ট করবো যে এরা জিততে পারে, এই তাদের টিম। তো প্রথম যে খেলাটা সেটা হচ্ছে ইতালি ভার্সেস সুইজারল্যান্ড। আচ্ছা, আমি কিন্তু এক্ষেত্রে সুইজারল্যান্ডকে এগিয়ে রাখবো, কারণ ইতালি জেতা উচিত অবশ্যই। ইতালি যা টিম, ইতালি আগের বারেরই চ্যাম্পিয়ন, ইতালিই জিতবে, ডোনারুমা যা ফর্মে আছে। বাট আমার যেটা মনে হয় সুইজারল্যান্ড কিন্তু ইতালির থেকে নিজেদের গ্রুপে বেটার ফুটবলটা খেলেছে। সুইজারল্যান্ড কিন্তু খারাপ টিম মোটেও নয়, সুইজারল্যান্ড কিন্তু ভালো টিম। সেক্ষেত্রে কিন্তু ইতালি কিছুটা হলেও চাপে থাকবে। ইতালিকে যদি জিততে হয় তাহলে প্রথমেই গোল করে দিতে হবে। যদি ডিফেন্সিভ ট্যাকটিক্সে খেলে, যদি কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে, সেক্ষেত্রে কিন্তু সুইজারল্যান্ড কিন্তু চাপে ফেলে দিতে পারে। তো আমার মতে এক্ষেত্রে সুইজারল্যান্ডকেই আমি এগিয়ে রাখবো। তো আর একটা খেলা কালকে এটা আছে, যেটা রাতে, সেটা হচ্ছে জার্মানি আর ডেনমার্ক। তো এক্ষেত্রে আমি নিঃসন্দেহে চাই যে জার্মানি জিতবে, আর জার্মানি জিতুক এই ম্যাচটা আরামসে। ডেনমার্ক নো ডাউট ভালো টিম, তারা ভালো খেলেছে, বাট জার্মানি এবারে গ্রুপ স্টেজে যে ফুটবলটা খেলেছে লাস্ট ম্যাচটা ছাড়া, সেটাই কিন্তু বলতেই হয় যে অনেক বেশি বেটার ফুটবল খেলেছে। টনি ক্রুস যে ফর্মে আছে, মানে নিজের রিটায়ারমেন্টের আগে সে বোঝাতে চায় যে সমস্ত দর্শকদের, সেই দর্শকরা যাক তার বাড়িতে গিয়ে বলুক যে প্লিজ স্যার আপনি রিটায়ারমেন্ট নেবেন না, আপনি খেলুন। সেটাই হয়তো টনি ক্রুস চাইছে। সেজন্য এত সুন্দর পারফরমেন্স করেছে, যেভাবে মাঝমাঠটা পুরো হোল্ড করে খেলছে, সেটা মানতেই হয়। তো জার্মানিকে কিন্তু আমি এই জায়গাটায় এগিয়ে রাখবো ডেনমার্কের বিরুদ্ধে। তো আর একটা ম্যাচ যেটা আছে ইম্পর্টেন্ট ম্যাচ, সেটা কিন্তু ইংল্যান্ড আর স্লোভাকিয়ার সাথে। তো তুলনামূলক দেখতে গেলে অবশ্যই স্লোভাকিয়া একটা দুর্বল টিম অ্যাজ কম্পেয়ার টু ইংল্যান্ড। বাট ইংল্যান্ড তো আগেই আমি বলেছি আলাদা আমার ভালোবাসা আছে, কিন্তু ইংল্যান্ড অলরেডি ইউরো চ্যাম্পিয়ন। তারা স্লোভাকিয়াকে তুড়ির মতন হারানোর কথা। বাট ইংল্যান্ড যে ফুটবলটা এবারে খেলেছে, সেটা মনে হয় না এত বড় বড় প্লেয়ার নিয়ে, এত ওভারহাই প্লেয়ার নিয়ে যে খেলাটা খেলেছে। আর সাউথগেট বিশেষ করে তার লেজেন্ডারি কোচ যে খেলাটা খেলিয়েছেন, সেটা মোটেও ইংল্যান্ডের সমর্থকরা মেনে নিতে পারে না, কারণ ইংল্যান্ড কিন্তু সেরকম ভালো খেলেনি। তাও আমি মানবো যে আমি চাই যে ইংল্যান্ডই উঠবে। আশা করি, আমার চাওয়া তো কেউ যায় আসে না, বাট ধারে বারে ইংল্যান্ড অনেকটাই এগিয়ে স্লোভাকিয়ার কাছে। স্লোভাকিয়া বেটার ফুটবল খেলেছে, বাট ইংল্যান্ড অবশ্যই এগিয়ে। আর একটা ম্যাচ যদি বলতে হয়, সেটা হচ্ছে স্পেন আর জিওর্জিয়া। আমি জিওর্জিয়ার খেলায় খুব খুশি। কাভারস্কেলিয়া যে ফুটবলটা খেলেছে, একা হাতে টেনে নিয়ে গেছে জর্জিয়াকে। প্রত্যেকটা প্লেয়ারই অবদান আছে, বাট কাভারস্কেলিয়া যে খেলাটা খেলেছে সেটা অবশ্যই ভালো। বাট যেহেতু সামনে স্পেন, আর স্পেন যে ফুটবলটা খেলেছে এবারে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা প্রথম দাবিদার, সেক্ষেত্রে জিওর্জিয়া স্পেনকে হারানোটা খুব টাফ হয়ে যাবে। স্পেন এই ম্যাচে নিঃসন্দেহে এগিয়ে থাকবে, আর স্পেনেরই জেতা উচিত। তো 4টে ম্যাচ যে ডিসকাশন করলাম, সেখানে কিন্তু অঘটন বলতে একমাত্র সুইজারল্যান্ডই দিতে পারে। বাদ বাকি প্রত্যেক কটা বড় টিমই কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য বেশি চান্স তাদের আছে। আর একটা যে ম্যাচটা হতে চলেছে না, সেটা হচ্ছে রোমানিয়া আর নেদারল্যান্ড। এই ম্যাচটাকে আমি 50-50 রাখছি, কারণ রোমানিয়া যে ফুটবলটা খেলেছে, বেলজিয়ামের মতন একটা হেভিওয়েট টিম থাকা সত্ত্বেও তাদের গ্রুপে কিন্তু সে গ্রুপ টপ করেছে। নেদারল্যান্ড সে তুলনায় যতটা এক্সপেকটেশন ছিল ততটা করতে পারেনি। অস্ট্রিয়ার কাছে তারা হেরেওছে, যেহেতু হেরেছে নেদারল্যান্ড কিন্তু ব্যাকফুটে থাকবেই। রোমানিয়া কিন্তু ভালো টিম, এবারে ভালো খেলেছে। সে তুলনায় আমি এই ম্যাচটাকে 50-50 রাখছি। অবশ্যই অঘটন কিন্তু ঘটতেও পারে, সেটা কিন্তু আমি বলে রাখছি। হয়তো হতে পারে, হয়তো নেদারল্যান্ডকে শক দিতে পারে, বাট তাও কিছুটা আমি অবশ্যই 50-50 রাখছি ম্যাচটাকে। আচ্ছা, আর একটা যেটা ম্যাচ আছে এই রাউন্ড অফ 16-এর সব থেকে বড় ম্যাচ, সব থেকে এক্সাইটিং ম্যাচ হতে চলেছে ফ্রান্স ভার্সেস বেলজিয়াম। রীতিমতো এটা একটা ফাইনাল ম্যাচই বলা যেতে পারে, কারণ দুটো টিমই সব থেকে স্ট্রং টিম এবারে ইউরোয়। বাট দুটো টিমই স্ট্রং টিম, বড় টিম হওয়ার মতন খেলেনি। সব থেকে বাজে ফুটবলটা খেলেছে বেলজিয়াম, এবং ফ্রান্স তুলনামূলক অতটা বেটার ফুটবল খেলতে পারেনি যতটা আমার এক্সপেকটেশন ছিল। আমি ভেবেছিলাম আরও বেশি কিছু করবে ফ্রান্স, সেজন্য কিন্তু ফ্রান্স কিছু করতে পারেনি। এমবাপে মাত্র একটাই গোল করেছে। আর বেলজিয়াম যে ফুটবলটা খেলেছে ধারে বারে, আমি বলে রাখছি এই ম্যাচটা ফ্রান্স আরামসে বেরিয়ে যাবে।
বেলজিয়াম অনেকটাই নেগেটিভ ফুটবল খেলেছে, বিশেষ করে লাস্ট ম্যাচটা যেভাবে তারা ইউক্রেনের সাথে করেছে। তো সেদিকটা দেখতে গেলে বেলজিয়াম যেহেতু একটা বড় টিম, নিজেদের দর্শকদের কাছেই তারা বু করছে, তাহলে কি বলা যায়, বেলজিয়ামদের প্লেয়ারদের অলরেডি ডিমোটিভেট আছে, সে তুলনায় বেলজিয়ামের পক্ষে ফ্রান্সের মতন টিমকে হারানোটা খুব টাফ হয়ে যাবে। তো আমি এই ম্যাচটাতে ফ্রান্সকেই এগিয়ে রাখবো। ওকে, তো নেক্সট যে দুটো ম্যাচ হবে সেইটা কিন্তু অনেকের কাছে অতটা ইম্পর্টেন্ট নাও হতে পারে, অনেকের কাছে এই ম্যাচটা অতটা ক্লোজ নাও মনে হতে পারে, যে না এটা না দেখলেও চলে, বা অনেকটা হয় না যখন এরকম টিম খেলে মনে হয় যে না। বাট আমার মতে এই ম্যাচটা এইবারে রাউন্ড অফ 16 সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, সব থেকে এক্সাইটিং ম্যাচ হতে চলেছে, এইটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। কারণ এই ম্যাচটা হচ্ছে অস্ট্রিয়া তুর্কি, দুটো টিমই আন্ডারডগ হওয়ার পরেও যে ফুটবলটা খেলেছে তারিফ যোগ্য। বিশেষ করে অস্ট্রিয়া, তারা নেদারল্যান্ডকে হারিয়েছিল ওই ম্যাচটাতে, যে ম্যাচটা মানে দেখাটাও একটা ইচ্ছে ছিল, বিরাট হেভি দারুণ ফুটবল খেলেছে। মানে অস্ট্রিয়া যে এরকম ফুটবল খেলতে পারে সেটা কিন্তু অস্ট্রিয়া দেখিয়েছে। তো এই ম্যাচটাকেও আমি কিন্তু 50-50 রাখবো। এই ম্যাচটা আমি কোনো প্রেডিকশন করতেই চাই না, কারণ কি বলবো यार, তো মানে তুর্কিও যেরকম ফুটবল খেলেছে অস্ট্রিয়াও সেরকম ফুটবল খেলেছে। তুর্কিও পর্তুগালের গ্রুপে ছিল, অস্ট্রিয়া থাকা টাফ গ্রুপে ছিল, গ্রুপ অফ ডেথে ছিল, সেখান থেকে অস্ট্রিয়া উঠেছে। সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচটাকে 50-50 রাখবো। তাও যদি বলতে হয় তাহলে অস্ট্রিয়াকেই আমি কিছুটা হলে এগিয়ে রাখবো। আর লাস্ট যে ম্যাচটা, যে সমস্ত বিশেষ করে রোনাল্ডো ফ্যানরা তার জন্য ওয়েট করে আছে, পর্তুগাল আর স্লোভেনিয়া। আচ্ছা, স্লোভেনিয়া কিন্তু নিজেদের গ্রুপে থার্ড হয়েছে, পর্তুগাল সেক্ষেত্রে ফার্স্ট। অবশ্যই এই ম্যাচটা নিঃসন্দেহে পর্তুগাল এগিয়ে থাকবে, আমি পর্তুগালকে এগিয়ে রাখবো। বাট পর্তুগালকে কিন্তু অনেক কাজ করতে হবে। বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেস, জুয়াও ক্যানসেলো, এদেরকে পাস দিতে হবে রোনাল্ডোকে মনে হচ্ছে যে তিনি মাঠে একা ঘুরে বেড়াচ্ছেন, বক্সের মধ্যে একা ঘুরে বেড়াচ্ছেন, তাকে তো পাস দিতে হবে, তবে সে গোলটা করবে। নিঃসন্দেহে রোনাল্ডো আগের ফর্মে নেই, আগের মতন সেই ভূমিকা সে পালন করতে পারছে না। নিচে নেমে বল হোল্ড করা, নিচ থেকে ডিফেন্স স্প্লিটিং পাস বানানো, সেটা তো রোনাল্ডোর পক্ষে এখন সম্ভব নয়। বাট রোনাল্ডোর পক্ষে যেটা সম্ভব, যেটা নিঃসন্দেহে রোনাল্ডো চোখ বন্ধ করে যেটা করতে পারে, সেটা বক্সের মধ্যে বল দিয়ে দাও, রোনাল্ডো গোল করে দেবে, সে যেভাবেই হোক, সেইটা তো বানাতে হবে। সেক্ষেত্রে কিন্তু স্লোভেনিয়া একটা টাফ টার্গেট, সেটা কিন্তু রোনাল্ডোকে তৈরি তারা ঘিরে ফেলে, সেক্ষেত্রে কিন্তু পর্তুগালের পক্ষে গোল করাটা টাফ হয়ে যাবে। কারণ আমরা দেখেছি পর্তুগালে কিন্তু বড় নাম থাকা সত্ত্বেও রোনাল্ডো ছাড়া পর্তুগাল কিন্তু কিচ্ছু করতে পারবে না। সেক্ষেত্রে পর্তুগালের রোনাল্ডোকেই মেন ভূমিকায় রাখা উচিত, এবং বিশেষ করে রোনাল্ডোর উদ্দেশ্যে বল বাড়ানো উচিত। তো এই ম্যাচটাও আমি পর্তুগালকেই এগিয়ে রাখবো। তো এই ছিল আমার প্রেডিকশান, দেখা যাক ঠিক হয় কি না। যদি ঠিক হয় তো আগেও বলেছি 8টে ভিডিও বানিয়ে খাবো, আর যদি ভুল হয় তাহলে তো আর কোনো ভিডিও আসবে না, বলতে গেলে ইউরোর এই প্রেডিকশান নিয়ে। বাট আশা রাখছি এইটাই হতে পারে। অঘটন বলতে একমাত্র হয়তো আমি ইতালি আর সুইজারল্যান্ডের ম্যাচটাকেই দেখি, যেটা অঘটন হতে পারে। বাদ বাকি তো আমি বললামই এই হতে পারে। তো মেনলি ফোকাস থাকবে ফ্রান্স ভার্সেস বেলজিয়াম, আর কালকের ম্যাচগুলোর উপরও ফোকাস থাকবে। তো আপনাদের মধ্যে কারা জেতা উচিত সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।